আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আমরা ইতিমধ্যে ইসলামের নানা যুদ্ধের কথা জেনেছি বা পড়েছি। আজকে আপনাদের মাঝে রাজা গৌরগোবিন্দ ও সিকান্দার শাহর প্রথম যুদ্ধযাত্রার কথা বর্ণনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। পিতার সুযোগ্য পুত্র পিতার মতোই সাহসী ও বীর্যবান যুবক ছিলেন। সুতরাং আদেশমাত্র তিনি যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হলেন এবং একদল সুশিক্ষিত সৈন্যবাহিনী নিয়ে সিলেট অভিমুখ রওনা করলেন। এইদিকে রাজা গৌরগোবিন্দ যুদ্ধের জন্য মোটেই প্রস্তুত ছিল না। সুতরাং পাঠান যুবক সিকান্দার শাহের সিলেট অভিমুখে যুদ্ধযাত্রার কথা শুনে সে চিন্তিত হয়ে পড়ল। কিন্তু শত্রু বাহিনী যখন এসে পড়ছে, হাত গুটিয়ে থাকলে তো আর চলবে না। সে তার সৈন্যবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি হতে নির্দেশ দান করল। রাজা গৌরগোবিন্দ উত্তম রূপে জানিত যে সম্মুখ যুদ্ধে মুসলিম বাহিনীর সাথে তার ওঠা সম্ভব নয়। অতএব সে এক কূট কৌশল আশ্রয় লইল। সে তার সৈন্যদিগকে তীর ধনুক সহ সজ্জিত করত। একটি পাহাড়ের অন্তরালে লুকিয়ে রাখল। সিকান্দার শাহ যখন তার সৈন্যবাহিনী নিয়ে উক্ত পাহাড়ের নিকট দিয়ে রাজা গৌরগোবিন্দর রাজ্য সীমা প্রবেশ করতে যাইতেছিলেন, ঠিক ওই মুহূর্তে অতর্কিত অদৃশ্য স্থান হতে ঝাঁকে ঝাঁকে নিক্ষিপ্ত তীর এসে তার সৈন্যদিক বিদ্ধ করতে লাগলো। ফলে মুসলিম বাহিনী যেমন সম্মুখ দিক অগ্রসর হতে পারতেছিল না, তেমনি পশ্চাৎ দিক সরে আসা বিপদ হয়ে দাঁড়ালো। প্রায় সর্বদিক হতে তাদের প্রতি বর্ষার মতো তীর নিক্ষেপ হতেছিল। সময়ের নীতি বিরুদ্ধ এরূপ আক্রমণের ফলে মুসলিম সেনাগণ ব্যস্তবিত হয়ে পড়ল। তাদের অনেক সৈন্য তীরের আঘাতে প্রাণ হারালো, ক্রমেই বাড়ি চলল। অবশেষে আর তিষ্ঠিতে না পেরে তারা দিশেহারা হয়ে পালিয়ে প্রাণ রক্ষা করল। সিকান্দার শাহ পলায়নের পর সৈনিক দিক ফিরে আসার উক্ত পাহাড়ের দিক অগ্রসর হতে নির্দেশ দিলেন। কিন্তু তখন তার সৈন্যদের মনোবল এমনভাবে ভেঙে পড়ছিল যে সিকান্দার শাহের আহ্বান কোনো কাজে হাসিল না। অবশেষে বাধ্য হয়ে তিনি অবশিষ্ট সেনাগণ সহ রাজধানীর সুবর্ণগ্রামে প্রত্যাবর্তন করলেন। এই যুদ্ধ হইতে তিনি যে প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছেন, তাই ওনার জন্য একান্ত ভাগ্যের কথা ছিল। তিনি এইভাবে যুদ্ধ পরাস্ত হয়ে রাজধানীতে ফিরে আসার অল্প পরেই তার পিতা ইলিয়াস শাহ পরলোক গমন করেন। কিছুদিন পূর্ব হতেই তিনি অসুখে ভুগছিলেন। পিতার মৃত্যুর পর যুবরাজ সিকান্দার শাহ বঙ্গের সিংহাসনে আরোহণ করলেন। রাজা গৌরগোবিন্দ পূর্বেই বুঝতে পারছিল যে সিকান্দার শাহ একবার পরাজিত হয়ে ফিরে গেলেও সে একেবারে চুপ করে থাকার লোক নন। তাই তিনি যে পূর্ব গ্লানিমোচন কল্পে অধিকতর শক্তি সঞ্চয় করতে সৈন্য ও রসদপত্রসহ পুনরায় গৌররাজ্য আক্রমণ করবেন, এতে কোনো দ্বিধার অবকাশ নাই। এই প্রকার আক্রমণ কিভাবে প্রতিরোধ করবে সে সেই চিন্তা করতেছিল। দূতের চরম ও কোট বুদ্ধির কীট গৌরগোবিন্দ এই প্রকার চিন্তাভাবনা করতেছিল। এমন সময় সে অবগত হলো যে দিল্লির বাদশাহ আলাউদ্দিন ইতিপূর্ব ইলিয়াস শাহের সহিত যুদ্ধে পরাজয়ের গ্লানিমোচন কল্পে বিরাট একটি মুসলিম সৈন্যবাহিনী সিকান্দার শাহের বিরুদ্ধে পাঠিয়েছেন। এই সুযোগটি রাজা গৌরগোবিন্দ হারাতে চাইল না। সে সত্তর দিল্লি বাহিনীর সাথে চুক্তি করে সিকান্দার শাহের আক্রমণ নিরস্ত করিবার কূটবুদ্ধি অটট করার জন্য কাটা দ্বারা কাটা খুলিবে, এই নীতি নিয়ে গৌরগোবিন্দ অগ্রসর হলো। এদিকে সিকান্দার শাহ দেখলেন দুদিকে বিপদ। গোবিন্দকে শাস্তি দেওয়া সে তো দিল্লি হতে আগত মুসলিম শত্রু বাহিনীর হাতে যখন তখন হাত মিলাতে পারে। আক্রমণকারী মুসলিম সেনাপতিকে বোঝানো তাহার তো সম্ভব না। তাহারা এতে সুলতানের দুর্বলতায় ধরে নিবে। 7-5 ভাবিয়া সিকান্দার শাহ সিদ্ধান্ত নিলেন, হিন্দু হলেই আগে গড়
ঘরে শত্রুকে নিরস্ত করাই প্রয়োজন। তাই সিকান্দার শাহ কাল বিলম্ব না করে গৌড়ের রাজা গৌরগোবিন্দের কাছে সন্ধি করার জন্য দ্রুত প্রেরণ করলেন। গৌড়ের রাজা গোবিন্দ এই সুবর্ণ সুযোগটির অপেক্ষায় করতেছিলেন। সুযোগ হওয়ার অপেক্ষায় নাই। সে রাজদূতের সন্ধি প্রস্তাব যখন তখন রাজি হয়ে গেল, কারণ এই সুযোগ হাতছাড়া করা যায় না। যেহেতু উভয় সম্রাট মুসলমান, সেনাবাহিনী সকলে মুসলমান, সেহেতু অগ্রে সন্ধি করাই উত্তম। কেননা যখন তখন তাদের কাছে মুসলমানদের সহিত তার দুরাচরণের কাহিনী ফাঁস হয়ে যাবে। তখন তারা নিজেদের মধ্যেই শত্রুতা ভুলে অগ্রে তাকে জব্দ করবে। যা হোক, সিকান্দার শাহ ও রাজা গৌরগোবিন্দ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে সন্ধিপত্র রচনা করলেন এবং তাতে ঐকমত্য হয়ে দরখাস্ত দিলেন।